Assalamu alaikum. Welcome to my class. Dear SSC and LCC students, তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। অ্যাকচুয়ালি আমি ন্যারেশনের দুটি ক্লাস করিয়েছিলাম। আজকের এই ক্লাসটি হচ্ছে আমার ন্যারেশনের তৃতীয় নাম্বার ক্লাস। এই ক্লাসে আমি প্র্যাকটিস অফ প্যাসেজ ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। দেখো আমি প্র্যাকটিস অফ প্যাসেজ ন্যারেশন, দ্যাট মিন্স প্যাসেজ ন্যারেশন কিভাবে সলভ করা যায় অনেক সহজে সেই বিষয়টি আজকে দেখাবো। অ্যান্ড প্যাসেজ ন্যারেশন যে কত সহজ এটা তোমরা আজকে থেকে ইনশাআল্লাহ বুঝতে পারবে। সো লেটস গেট স্টার্টেড। আমাদের প্যাসেজ ন্যারেশন করার পূর্বে মূলত যে প্যাসেজটি দেওয়া থাকবে ওইটার ফার্স্ট টু লাস্ট অ্যাট লিস্ট একবার হলেও তোমাদেরকে পড়ে নিতে হবে, আদারওয়াইজ তোমরা স্পিকার অ্যান্ড লিসেনার এই দুটি বিষয় এলোমেলো করে ফেলতে পারো। সো আমি এই প্যাসেজটা একবার করে পড়ে দেখি, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। দ্য টিচার সেড টু দি বয়, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দি বেস্ট পলিসি? The boy said, yes sir, I think so. They learn to be honest from your boyhood, said the teacher. Thank you sir. May Allah bless you, said the teacher. Dear students, এখানে যে বিষয়টা বোঝা যাচ্ছে ক্লিয়ারলি, একজন শিক্ষক এবং একটা বালকের মধ্যে কথা হচ্ছে। সো এখানে যে বাক্যগুলি রয়েছে এখানে আমি ক্লিয়ারলি বুঝতে পেরেছি কে কোন সময় কথা বলেছে, এবং তোমরাও যদি প্যাসেজ ন্যারেশনটা করার পূর্বে প্যাসেজটা অ্যাটলিস্ট একবার পড়ে নাও তাহলে অনেক অনেক বেশি ক্লিয়ার হবে। দেন তোমাকে বা তোমাদেরকে আনসারটা স্টার্ট করতে হবে, আদারওয়াইজ তোমাদের কিন্তু ভুল হতে পারে। সো আজকে আমি দেখো কত সহজে এই প্যাসেজ ন্যারেশনটা সলভ করে দেই। আমি পূর্বে থেকে আনসারটি সাজিয়ে রেখেছি, এখানে একটু দেখো খেয়াল করে। দ্য টিচার সেড টু দি বয়, আমাদের আরো একটি বিষয়ে অনেক অনেক গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে যখন আমরা সাবজেক্ট প্লাস এখানে রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা আনবো, অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে কোন সেন্টেন্সটা এসেছে এটাকে কিন্তু অনেক অনেক গুরুত্ব দিতে হবে, আদারওয়াইজ তোমার রিপোর্টিং ভার্বের এখানে ভুল হতে পারে। এই যে আমাদের এখানে যে রিপোর্টিং ভার্বটা রয়েছে, রিপোর্টিং ভার্ব সেড অবলিক সেড টু, এখানে আমাদের ভুল হতে পারে। সো অবশ্যই আমরা ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্স আছে ফার্স্ট অফ অল এটা আইডেন্টিফাই করব। দেখো এখানে ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, ইনভার্টেড কমার শেষে কিন্তু একটা কোশ্চেন মার্ক রয়েছে। সো আমরা এটা অলরেডি বুঝতে পেরেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এসেছে বাক্যটি। এন্ড এখানে আমরা দেখো দ্য টিচার, টিচারের পরে সেড অবলিক সেড টু যে কি দিয়েছি আস্কড, এরপরে যে অবজেক্ট ছিল রিপোর্টিং ভার্বের দ্য বয় এই কথাটি লিখলাম বা এই ওয়ার্ডটি লিখেছি। দেন একটু খেয়াল করে দেখো এই ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে দুই ভাবে স্টার্ট হতে পারে এবং কি হয়ে থাকে দুই ভাবে, একটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে আর একটা হচ্ছে বিভিন্ন অক্সিলারি ভার্ব এবং ডু ডাজ ডিড এইগুলা দিয়ে। সো এখানে দেখো ডব্লিউএস ওয়ার্ড নেই, তার মানে কি আমাদের এখানে ডু ডাজ ডিড বা অ্যামিজারের ওয়াজারের যে কোনো একটি আছে। আর এইগুলা যখন থাকবে অবশ্যই ইনভার্টেড কমা তুলে দিয়ে আমাদেরকে কি লিখতে হবে, ইফ লিখতে হবে। কি লিখতে হবে এখানে আমাদের ইফ লিখতে হবে। দেখো আমি এখানে ইফ দিয়েছি, একটু লক্ষ্য করো বয়ের পরে কি আছে ইফ, আশা করি বুঝতে পেরেছো। দেন যে বিষয়টি আছে
এই ইনভার্টেড কমার মধ্যে ডু ডাজ ডিড থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা উঠে যাবে। তারপর আমাদের দেখো ইউ রয়েছে। একটা কথা তোমাদেরকে বলে রাখি আজকে থেকে, ইনভার্টেড কমার শুরুর দিকে যদি কখনো ইউ দেখো, তোমরা এই যে ইনভার্টেড কমার দেখো শুরুর দিকে ইউ আছে, এই ইউ মানে হি অথবা সি। আমি আবারও বলি, ইউ মানে হি অথবা সি। এখন আমরা যেহেতু পূর্বেই প্যাসেজটি পড়ে নিব, সো বুঝতে পারবো এখানে ছেলে আছে না মেয়ে আছে। যদি দুইজনই ছেলে হয় তাহলে অবশ্যই এখানে ইউ এর পরিবর্তে কি দিতে হবে? হি। দেখো আমি এখানে ইউ এর পরিবর্তে দিলাম কি? হি। আবার অন্যভাবে মনে রাখা যায়, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। এখানে দা বয় হচ্ছে একজন ছেলে, সো ছেলে মানে হি। এখানে দেখো আমি হি দিয়ে দিয়েছি। তারপরে দেখো আছে থিঙ্ক, ভি1। ভি1 থাকলে আমরা ফার্স্ট জেনারেশনের ক্লাসে আমরা পরিবর্তন দেখিয়েছিলাম বিভিন্ন ভার্বের। ভি1 থাকলে ভি2, দেখো এখানে আমরা ভি2 দিয়েছি। থিঙ্ক থাকলে কি হবে? থট। দেখো এখানে আমরা কি দিয়েছি? থট। এই যে এখানে হির পরে থট। তারপরে দ্যাট অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, এই কথাটি ছিল। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ সেন্টেন্স, সো এখানে আমরা কোনো চেঞ্জ আনবো না। দেখো আমি এখানে একদম যেটা ছিল ওইটাই লিখেছি, দ্যাট অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। এখানে টেন্সেরও কোনো পরিবর্তন করা যাবে না, যেভাবে থাকবে এইভাবে। তোমরা আজকে থেকে মনে রাখবে, ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন কোনো সত্য বাক্য আসলে কখনোই এটা কি করা যাবে না? পরিবর্তন করা যাবে না। আমরা দেখো এরপরে আমাদের যে বাক্যটি ছিল এখানে, দা বয় সেড ইয়েস স্যার আই থিংক সো। এখানে দেখো ইয়েস আছে, স্যার আছে এবং একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে ইনভার্টেড কমার মধ্যে। সো আমরা যখন পরিবর্তন করতে যাব, দেখো দা বয় এরপরে কি লিখেছি? রেসপেক্টফুলি। এই যে বাক্যের মধ্যে যখন স্যার থাকবে, আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম বিভিন্ন ওয়ার্ডের পরিবর্তন, অ্যাকচুয়ালি বিভিন্ন ফ্রেজ, স্যার, ইয়েস, নো, হিয়ার, এইগুলোর যে পরিবর্তনটা ছিল ওইখান থেকে স্যার থাকলে কি হয়? রেসপেক্টফুলি। আজকে থেকে যে বিষয়টা তোমরা মনে রাখবে, যদি ইনভার্টেড কমার মধ্যে কোথাও স্যার থাকে তাহলে আমরা সাবজেক্ট লেখার পরপরই কি দিয়ে দিব? রেসপেক্টফুলিটা দিয়ে দিব। সাবজেক্ট লেখার পরে কি দিব? রেসপেক্টফুলি। দেখো আমি এখানে রেসপেক্টফুলি আগেই দিয়েছি সাবজেক্টের পরে। দেন ইয়েস থাকলে আমরা কি যেন লিখবো? রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ। দেখো আমি এখানে রিপ্লাইড ইন দি কি দিয়েছি? অ্যাফার্মেটিভ দিয়েছি। রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ, এই বিষয়টি আমি উল্লেখ করে দিয়েছি, রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ। এরপরে আমাদের যেহেতু আই থিংক সো বাক্যটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর আমি একটা কথা বলেছিলাম প্রথম ক্লাসে, ইয়েস বা নো এর পরে যখন অতিরিক্ত বাক্য থাকবে, এবং এটা আমি অনেকবার দেখেছি যে ইয়েস বা নো এর পরে যে সেন্টেন্সটা আসে সেটা বেশিরভাগ সময় 95% দেখা যায় একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এসেছে। সো এখানে আমরা কি অ্যাড করব? এন্ড টোল্ড দ্যাট। কি যোগ করব এখানে? এন্ড টোল্ড দ্যাট, এই কথাটি অ্যাড করব। এখানে টোল্ড এর এল টা একটু মিস্টেক আছে, তোমরা দিয়ে নিবে। টোল্ড দ্যাট, দেখো আমি এখানে এন্ড টোল্ড দ্যাট দিয়েছি। দেন আমরা যে বিষয়টি এখানে করব, দেখো এখানে আই আছে। আই মানেই পার্সনের পরিবর্তনে হি অথবা সে, এটা বলেছিলাম। তোমরা যদি কখনো আই দেখো তাহলে অবশ্যই কি করবে? আই মানেই হি অথবা সে। যেহেতু এই প্যাসেজের মধ্যে দুইজনই কি ছেলে, সো আমরা এক কথায় দিয়ে দিতে পারি হি। তারপরে ভি1 থাকলে যেন কি হয়? ভি2। দেখো আমি এখানে থিঙ্কের ভি2 হচ্ছে থট, তারপরে সো ছিল, সো দিয়ে দিয়েছি। এটা বাক্য পরিপূর্ণ হয়ে গেছে, অর্থাৎ শেষ হয়ে গেছে। সুতরাং এখানে যখন কোনো ব্যক্তির কথা শেষ হয়ে যাবে এখানে আমাদের কি দিতে হবে? ফুল স্টপ। দেখো এখানে ফুল স্টপ দিয়ে দিচ্ছি। এরপরের যে বাক্যটা, দে লার্ন টু বি অনেস্ট ফ্রম ইওর বয়হুড সেড দি টিচার, এই বাক্যটা বলেছে শিক্ষক। সো আমরা শুরুতে লিখব, দেখো এখানে একটা কথা আছে,
ইনভার্টেড কমার শুরুর দিকে আমি দেখো ব্যতিক্রম কিছু বিষয় বলেছিলাম প্রথম ক্লাসের শেষের দিকের যে আলোচনাটা, যদি ইনভার্টেড কমার শুরুর দিকে বিকজ, সো, দেন এইগুলা থাকে, তাহলে এই যে এখানে দেখো শুরুর দিকে কি আছে, এই বাক্যের শুরুর দিকে দেন আছে। সো এখানে আমরা কি করব, অন দি আদার হ্যান্ড আগে লিখবো। কি লিখবো? অন দি আদার হ্যান্ড। দেখো এখানে আমি অন দি আদার হ্যান্ড লিখেছি, আর অন দি আদার হ্যান্ড একটা কানেক্টরস বা ফ্রেজ, এখানে এরপর একটা কি দিতে হবে, কমা দিতে হবে। দেখো আমি এখানে দিয়েছি। তারপর হচ্ছে এই বাক্যের যে স্পিকার ছিল বা টিচার, এটা দেখো আমি এখানে লিখেছি দ্য টিচার, এই কথাটা লিখেছি। এরপরে আমাদের যে বাকি কাজটা সেটা করব। এই বাক্যটা মূলত কোন বাক্য? দেখো এইখানে এই বাক্যটা শুরু হয়েছে মেইন ভার্ব দিয়ে, লার্ন টু বি অনেস্ট ফ্রম ইওর বয়হুড। সো মেইন ভার্ব দিয়ে শুরু হয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সে আমাকে কয়েকটি বিষয় দেখতে হবে। এই বাক্যটিকে আদেশ বুঝিয়েছে না উপদেশ বুঝিয়েছে, না অনুরোধ বুঝিয়েছে, না নিষেধ বুঝিয়েছে। এখানে দেখো টিচার তার স্টুডেন্ট বা ওই বালকটিকে উপদেশ দিয়েছে যে লার্ন টু বি অনেস্ট ফ্রম ইওর বয়হুড, তোমার শৈশব থেকে তুমি কি সততা শেখো। এখানে একটা উপদেশ দিয়েছে। সো এই জন্য আমি এখানে কি লিখেছি, দেখো টিচারের পরে অ্যাডভাইস দিয়েছি, অ্যাডভাইসড। অ্যাডভাইসড কথাটা আমি এখানে মেনশন করেছি। এটা একটাই কারণ, এই বাক্যটা বোঝা যাচ্ছে শিক্ষক বালকটিকে উপদেশ দিয়েছে। এখন একটা কথা হচ্ছে, অনেক সময় আমরা এই বিষয়টি ইম্পারেটিভ সেন্টেন্সে ধরতে পারি না যে বাক্যটিকে আদেশ বুঝিয়েছে না উপদেশ বুঝিয়েছে। এই দুটি বিষয় নিয়ে একটু কনফিউশনে আমরা থাকি। সো আজকে থেকে একটা জিনিস মনে রাখবে, এই দুটি যদি তুমি ধরতে না পারো, এই যে এখানে যে অ্যাডভাইসটা আছে না আমি দিয়েছি, এটার পরিবর্তে তুমি যদি টোল্ড ব্যবহার করো তাহলেও কোনো প্রবলেম নেই। আমি আমার প্রথম ক্লাসে বলেছিলাম যে কখনো যদি ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বা উপদেশ বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমরা কি ব্যবহার করতে পারি, টোল্ড ব্যবহার করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেন আমাদের ইনভার্টেড কমা তুলে দেওয়ার কাজ। ইম্পারেটিভ সেন্টেন্সে যেহেতু মেইন ভার্ব দ্বারা, যেখানে মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছিল লার্ন, সো আমরা টু দিব। এখানে ইনভার্টেড কমা তুলে দিয়ে কি দিব, টু। তারপরের অংশ লার্ন টু বি অনেস্ট ফ্রম, এখানে দেখো আমাদের রয়েছে ইয়োর। একটা জিনিস পার্সনের পরিবর্তনে দেখিয়েছিলাম, মাই বা ইয়োর, এটা যদি থাকে কখনো তাহলে হিজ বা হার বসে। দেখো এখানে আমি ফ্রম এর পরে কি লিখেছি, হিজ। হিজ কেন হলো, এটা কোশ্চেন। হিজ হলো এই প্যাসেজের মধ্যে টিচার আর হচ্ছে বয় দুইজনই ছেলে, এই জন্য আমরা কি লিখেছি, হিজ। এরপরে দেখো বয়হুড ছিল, আমরা বয়হুড দিয়েছি, এরপরে আমাদের ইনভার্টেড কমা দিয়ে এখানে কভার করে দিয়েছি। সুতরাং তার কথাটা শেষ। শেষ হওয়া মানে কি, এখানে একটা কি দিতে হবে, ফুল স্টপ। দেখো আমি এখানে ফুল স্টপ দিয়েছি। এরপরের যে সেন্টেন্সটি আছে থ্যাংক ইউ স্যার, এই বাক্যটা এখানে মেনশন করা নেই যে কে বলেছে, বাট আমরা অটোমেটিক বুঝতে পেরেছি এই বাক্যটি হচ্ছে দা বয়েড, মানে বালকটি। সো আমরা এখানে লিখতেই পারি দা বয়। দেখো এখানে দা বয়, দা বয় লিখার পরে আমরা বলেছিলাম ইনভার্টেড কমার মধ্যে কোথাও স্যার থাকলে সাবজেক্টের পরে কি লিখতে হবে, সাবজেক্টের পরে এখানে কি লিখতে হবে, সাবজেক্টের পরে রেসপেক্টফুলি কথাটা লিখতে হবে। সাবজেক্টের পরে কি লিখতে হবে, রেসপেক্টফুলি। দেখো আমি এখানে রেসপেক্টফুলি দিয়েছি, রেসপেক্টফুলি, এই যে রেসপেক্টফুলি। তারপরে থ্যাংক ইউ থাকলে যেন কি হয়, প্রথম ক্লাস যারা যারা করেছিলেন আমার ন্যারেশনের প্রথম ক্লাসে এই পরিবর্তনগুলো আছে। থ্যাংক ইউ যদি কখনো থাকে থ্যাঙ্কড হিম অথবা হার বসে। এখন কথা হচ্ছে কখন আমরা থ্যাঙ্কড হিম দিব আর কখন আমরা থ্যাঙ্কড হার দিব। যদি প্যাসেজের মধ্যে সেকেন্ড পারসন এই ইউ দ্বারা রিপোর্টিং ভার্ব অবজেক্টের কাছে যাও, যদি মেয়ে থাকে তাহলে অবশ্যই হার হবে। আর যদি ছেলে থাকে, দেখো আমি যদি কোশ্চেন করি থ্যাংক ইউ স্যার, স্যার তো মূলত একজন পুরুষ, সো আমরা এখানে থ্যাঙ্কড এর পরে কি দিব, হিম। আর যদি এখানে
ধরো ম্যান থাকতো তাহলে কিন্তু আমরা হিম দিলে হতো না, অবশ্যই এখানে আমাদের কি দিতে হতো, হিজ দিতে হতো, এই হার দিতে হতো। আই হোপ তোমরা বুঝতে পেরেছো এই বিষয়টি। এটা একটু খেয়াল রাখতে হবে যে আমরা কখন কোন কাজটা করব। লাস্ট সেন্টেন্স এই প্যাসেজ ন্যারেশনের, মে আল্লাহ ব্লেস ইউ সেভ দি টিচার। দেখো মে দ্বারা শুরু হলে আমরা মানে হঠাৎ করে ডিসিশন যেন না নিয়ে ফেলি। দেখবো যে ইনভার্টেড কমার শেষে কোশ্চেন মার্ক আছে কি নাই। যদি কোশ্চেন মার্ক থাকে সেটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর যদি কোশ্চেন মার্ক না থাকে, দেখো এখানে কোনো কোশ্চেন মার্ক নেই, তাহলে 100% এটা একটা অপটেটিভ সেন্টেন্স, বিকজ মে দ্বারা অপটেটিভ সেন্টেন্স শুরু হয়। সো আমরা এখানে সাবজেক্ট লিখার পরে রিপোর্টিং ভার্বের পরিবর্তন অপটেটিভ সেন্টেন্সে আমাদের কি দিয়ে করতে হবে, এই যে রিপোর্টিং ভার্ব সেড অবলিক সেড টু, এটার পরিবর্তে আমাদের অবশ্যই কি দিয়ে করতে হবে, উইস বা প্রেড। দেখো দা টিচার লিখার পর আমি কি লিখেছি, এই যে দা টিচার, দা টিচার লিখার পর এখানে আমি কি লিখেছি, দা টিচারের পরে দেখো প্রেড কথাটা লিখেছি। উইস বা প্রেড এর যে কোনো একটা বলবে, এরপরে হচ্ছে ইনভার্টেড কমা তুলে দেওয়ার কাজ। এই যে বাক্যের মধ্যে যে ইনভার্টেড কমা আছে না, এটা তুলে দিব। আমরা 3টি সেন্টেন্স পড়েছিলাম আমার প্রথম ক্লাসে, দেখো ইনভার্টেড কমা তুলে দিয়ে বিভিন্ন যে কনজাংশনের পরিবর্তনটা, অ্যাসার্টিভ, অপটেটিভ এন্ড এক্সক্লেমেটর, এই তিনটাতেই কমা তুলে দিয়ে কি বসে, এই যে এখানে দেখো আছে দ্যাট, আমরা কমা তুলে দিয়ে কি ব্যবহার করেছি, দ্যাট ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি, দ্যাট, এই যে কমা তুলে দিয়ে দ্যাট ব্যবহার করেছি। দেন আমরা আগেই যেন ভার্বের কাজ করে না ফেলি। দেখো এখানে অনেকে মে থাকলে মাইট দিয়ে ফেলবে, বাট এটা মনে রাখতে হবে যে আগে হচ্ছে সাবজেক্টের কাজ, দেন হচ্ছে ভার্বের কাজ। সো মেয়ের কাজটা পরে হবে, আগে আল্লাহ আছে আল্লাহ লিখলাম। এখানে আল্লাহ যদি কখনো থাকে বা থার্ড পারসন সিঙ্গুলার বা প্লুরাল যেটা থাকে ওটা যদি কখনো থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না। সো এখানে আল্লাহ থাকলে আল্লাহ দিয়েছি। এখন ভার্বের কাজ, মে থাকলে কি হয়, মাইট। তারপরে দেখো ব্লেস ছিল, ব্লেস দিয়েছি। এখন একেবারে শেষে কি রয়েছে, ইউ। এই বাক্যের শেষে কি আছে, ইউ। ইউ হচ্ছে এখানে অবজেক্ট হিসেবে আছে, সো এটা রিপোর্টিং ভার্বের অবজেক্টের কাছে যাবে। টিচার বললে শোনে কে, বয়, তাহলে এখানে বয় মানে হি। এখন ইউ তো এখানে অবজেক্ট, সো অবজেক্ট হিয়ার অবজেক্টিভ ফর্ম আমরা লিখবো এখানে হিম। আই হোপ তোমরা প্রত্যেকেই আজকের এই প্যাসেজ ন্যারেশনের ফার্স্ট যে একটা প্যাসেজ ন্যারেশন ছিল সেটা সলভ করেছি, বুঝতে পেরেছো। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী যে প্যাসেজ ন্যারেশনটি আছে এটা সলভ করতে। এখানে একটু লক্ষ্য করে দেখো, সেকেন্ড যে প্যাসেজ ন্যারেশন রয়েছে, হ্যাভ ইউ লার্নড ইউর লেসন্স, আমি এটা একটু পড়ে নেই। ফাদার আস্কড আরমান, I have forgotten, said Arman. That's very bad. You must be more careful about your preparation for exam. By doing so, you can make a good result in the exam, said father. Thank you very much for your timely advice. এখানে আমি একটা জিনিস ফার্স্ট অফ অল যেটা গেইন করে নিলাম, এখানে দুইজনই ছেলে কথা বলেছে। এটা একটা তোমরা মানে বেসিকটা মনে রাখবা যাতে পার্সনের পরিবর্তনে কোনো ভুল না হয়, আর তুমি ডিরেক্টলি এটা পরিবর্তন করতে পারবে যদি এইভাবে বিষয়টা ধরে নাও। এখানে বাবা আর হচ্ছে তার ছেলে আরমানের সাথে কথা হয়েছে, এই দুটি বিষয় আমরা ক্লিয়ার হয়েছি। এখন আমরা এটার সমাধানে চলে যাই। দেখো প্রথম যে ইনভার্টেড কমার মধ্যে সেন্টেন্সটা আসে তার শেষে দেখো একটা কোশ্চেন মার্ক আছে, তার মানে আমরা ইনশিওর হয়ে গেলাম এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা মূলত দুই ভাবে শুরু হয়, একটা ডব্লিউএস ওয়ার্ড দ্বারা। দেখো এখানে ডব্লিউএস ওয়ার্ড নেই, অনেকে এইচ দেখে ভাবতে পারে এটা ডব্লিউএস ওয়ার্ড। নো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এম, ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো হচ্ছে এক একটা অক্সিলারি ভার্ব।
অবশ্যই এটা মনে রাখবে। এন্ড এখানে একটা জিনিস তোমাকে আর করতেই হচ্ছে না, আস্কড অলরেডি দিয়েই দিয়েছে। আমি এটাও দেখিয়েছিলাম যদি কখনো রিপোর্টিং ভার্ব হিসেবে টোল্ড, রিপ্লাইড, আস্কড, হ্যাঁ, রিকোয়েস্টেড এগুলো চলে আসে, তাহলে এই যে এখানে যে আস্কড দিয়ে দিছে এটার যা আসবে এটা দিয়ে আমরা করব। দেখো আমি আমার আনসারে ফাদার আস্কড রেখেছি আরমান, এইভাবে আমি দিয়েছি। এখন ইনভার্টেড কমা তুলে দিয়ে কি করতে হবে, যেহেতু এখানে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় নাই, সো আমরা কি দিয়ে করব, ইফ দিয়ে করব। কি দিয়ে করব, ইফ। এখানে দেখো ইফ দিলাম। এরপরে হচ্ছে আমাদের আগে কি ভার্বের কাজ, নো দে আর স্টুডেন্টস। ফার্স্ট অফ অল আমাদের সাবজেক্টের কাজ করতে হবে। আরেকটি কথা, পূর্বের যে প্যাসেজ ন্যারেশনের সমাধান করলাম সেখানে বলেছি ইউ যদি ইনভার্টেড কমা শুরুর দিকে অর্থাৎ বিভিন্ন অক্সিলারি ভার্বের একেবারে কাছাকাছি থাকে তাহলে ইউ মানেই তোমাকে অবশ্যই মনে রাখতে হবে হি অথবা শি। বেসিক্যালি যে প্যাসেজ গুলো আসে এখানে এটাই দেখা যায়। যেহেতু এখানে আমি ফার্স্ট অফ অলই বুঝে নিয়েছিলাম দুইজনই ছেলে আছে, সো আমরা ইউ মানে এখানে দিয়ে দিয়েছি দেখো হি। এই যে এখানে হি দেওয়া আছে, হি কিন্তু আমি এখানে অটোমেটিক দিয়ে দিয়েছি, এটা ভাবতেই হচ্ছে না আমার। এরপরে ভার্বের পরিবর্তন, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ দিয়ে করব। তারপরে দেখো লার্নড, লার্নড দিয়েছি এখানে। ইয়োর বা মাই এই দুটি কথা আমি পূর্বেও বলেছি, ইয়োর বা মাই মানে হিজ বা হার, যেহেতু এখানে দুইজনই ছেলে সো আমি কি দিলাম, হিজ। তারপরে লেসন্স, এখানে তার কথা শেষ ইনভার্টেড কমা দিয়ে এখানে আটকিয়ে দিয়েছে, সো আমি এখানে কি দিয়ে দিব, ফুল স্টপ। এরপরের সেন্টেন্সটা দেখো, আই হ্যাভ ফরগটেন সেড আরমান। সো এখানে কে কথা বলেছে, আরমান। এখানে রিপোর্টিং ভার্ব আছে সেড। সো আমরা ইনভার্টেড কমার মধ্যে দেখব কোন সেন্টেন্স আছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করার জন্য। যেহেতু সাবজেক্ট দ্বারা শুরু এই বাক্যটা, অবশ্যই এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সো এখানে আরমান লেখার পর আমরা কি সেড বা টোল্ড যে কোনো একটা লিখতে পারি। এখানে টোল্ড দিয়েছি আমি, টোল্ড। এরপরে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে একটা কি দ্যাট বসবে, দ্যাট বসবে এখানে। দেখো এখানে টোল্ডের পরে একটা কি বসবে, দ্যাট বসবে। এখানে তোমরা এই দ্যাটটা দিবে, যেহেতু আমাদের এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। কমা তুলে দিয়ে কি বলবে, টোল্ডের পরে একটা কি লিখবো, দ্যাট। তারপরে দেখো আই মানেই হি অথবা সি, যেহেতু দুইজনই ছেলে এর জন্য আমরা কি দিলাম এখানে, হি। এরপরের যে বিষয় রয়েছে ভার্বের পরিবর্তন, হ্যাভ মানে বা হ্যাজ মানে কি দিব আমরা, ভি ওয়ান থাকলে কি দিতে হয়, ভি টু, হ্যাড। এরপরে ফরগটেন ছিল, ফরগটেন দিয়েছি। এরপরে তার কথা শেষ হয়ে যাওয়ার জন্য আমরা কি একটা ফুল স্টপ দিয়ে দিয়েছি। দ্যাটস ভেরি ব্যাড, এখান থেকে দেখো একবার লাস্ট সেড ফাদার এই পর্যন্ত তার বাবার কথা। দ্যাটস ভেরি ব্যাড, ইউ মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর এক্সাম। তাহলে আমরা কি লিখবো, ফাদার। যেহেতু এই বাক্যটা সাবজেক্ট দ্বারা শুরু, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সো অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার জন্য আমরা ফাদার টোল্ড লিখেছি ইনভার্টেড কমা দিয়ে, তুলে দিয়ে কি লিখবো, দ্যাট। এখন অনেকেই ভাবতে পারে এখানে তো দ্যাট দেওয়া আছে, এখানে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট আর কি দেওয়া দরকার, নো দে আর স্টুডেন্টস। এখানে ইনভার্টেড কমা তুলে দিয়ে অ্যাসার্টিভ অবজেক্টিভ এক্সেলারেটেড তিনটাতে একটা আলাদা ভাবেই দ্যাট বসবে। আর এই যে ইনভার্টেড কমার মধ্যে যে দ্যাটটা রয়েছে এটা তো মূলত একটা সাবজেক্ট হিসেবে আছে, সো এই দ্যাটটা এখানে এইভাবেই থাকবে। তারপরে অ্যাপোস্ট্রফি এস মানে ইজ আছে, ইজ বা এম থাকলে কি হয়, ওয়াজ। এরপরে দেখো ভেরি ব্যাড লিখেছি। এখন যেহেতু তার বাবার কথা শেষ হয় না, দেখো এখানে ইনভার্টেড কমা দিয়ে এইটা আটকিয়ে দেয় না, তার মানে তার কথা এখনো আছে, এইখানে এসে শেষ করেছে। সো আমরা লিখতেই পারি এন্ড অলসো সেড দ্যাট, যেহেতু তার পরের কথাটাও অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বাক্যটা, সো আমরা কি লিখবো, এন্ড অলসো সেড দ্যাট। আমরা এটা লিখার পরে আমরা দেখো পরিবর্তন, শুরুর দিকেই যদি ইউ থাকে বিভিন্ন অক্সিলারি ভার্বের আশেপাশে, দেখো মাস্ট একটা মডেল অক্সিলারি ভার্ব, এর আশেপাশে রয়েছে ইউ, সুতরাং এখানে
আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যেহেতু দেখো মাস্ট আছে আর এর আশেপাশে ইউ আছে, সুতরাং ইউ মানে হি অথবা সি। এই জন্য আমি দেখো এখানে কি দিয়েছি, এই যে এন্ড সেড দ্যাট এর পরে হি লিখেছি। আর মাস্ট থাকলে কি দিয়ে করতে হয়, হ্যাড টু। মাস্ট থাকলে কি দিয়ে করতে হয়, হ্যাড টু। দেখো আমি এখানে হ্যাড টু দিয়েছি, কি দিয়েছি, হ্যাড টু। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তারপরে বাকি যে বিষয়টা করেছি, বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইওর, এই যে ইওর বা মাই, এই ইওর বা মাই এই দুটি বিষয় তোমরা একটু গুরুত্ব দিয়ে শিখবে। ইওর বা মাই, এই ইওর বা মাই এখানে অবশ্যই কি আমাকে মনে রাখতে হবে, ইওর বা মাই মানে হিজ বা হার। হিজ বা হার, দেখো এখানে দুইজনই ছেলে হওয়ার জন্য আমি কি লিখেছি, হিজ। তারপর প্রিপারেশন ফর এক্সাম। এরপরে যে বাই ডুইং সো ফ্রেজ আকার আছে, এটার পরিবর্তন হবে না। যদি প্যাসেজ নারেশনে কোনো ফ্রেজ থাকে তাহলে ওটা নো সেন্স, এটা মনে রাখবে বিশেষ গুরুত্ব দিয়ে। ফ্রেজ থাকলে ওটার কখনোই কোনো কি হবে না, পরিবর্তন করা যাবে না। এইভাবে আমি লিখলাম বাই ডুইং সো। দেখো এখানে বাই ডুইং সো আমি লিখেছি, বাই ডুইং সো। দেখো এখানে আমি যে বিষয়টা দেখাইছি বাই ডুইং সো, এইভাবে আমি রেখেছি। তারপর ওইখানে ছিল যে বিষয়টা একটু লক্ষ্য করো, বাই ডুইং সো ইউ ক্যান মেক আ গুড রেজাল্ট ইন দি এক্সাম সেড ফাদার। তাহলে আমরা এখানে কি লিখবো, বাই ডুইং সো লিখার পরে দেখো ইউ শুরুর দিকে আছে, মানে অক্সিলারি ভার্বের একদম একদম কাছাকাছি আছে। দেখো ইউ এখানে অক্সিলারি ভার্বের কাছাকাছি, এই যে ক্যান, ক্যান এর কাছাকাছি, সুতরাং ইউ মানে হি অথবা সি। দেখো এখানে আমি এই জন্যই শুরুতে কি দিয়েছি, যে হি, হি দিয়েছি, কিন্তু এখানে যে হিটা কিন্তু এখানে দিয়েছি। তারপরে দেখো ক্যান থাকলে কি হয়, ক্যান থাকলে অবশ্যই কি, ক্যান মানেই কুড, ক্যান থাকলে কি হয়, কুড দিয়ে করতে হয়। এরপরে মেক আ গুড রেজাল্ট ইন দি এক্সাম, যে কথাটা ছিল আমি এই পর্যন্ত লিখলাম। তারপরে লাস্ট দেখো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইমলি অ্যাডভাইস। এখানে বাবাকে ধন্যবাদ দিয়েছে আরমান, তাহলে আমরা শুরুতেই কি লিখবো, আরমান। আমরা শুরুতে কি লিখবো, আরমান কথাটি লিখবো, দেন আমাদের বাকি কাজ করব। দেখো থ্যাংক ইউ থাকলে আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম থ্যাঙ্কড হিম বা হার বসে, যেহেতু এই প্যাসেজ নারেশনে দুজনই ছেলে, সো আমি আরমানের পরে এক কথাই কি লিখে দিলাম, থ্যাঙ্কড হিম। তারপর বাকি অংশ ভেরি মাচ ফর। দেখো ইওর বা মাই মানে আমি অনেকবার বলতেছি, এই ইওর বা মাই মানে হিজ বা হার। এখানে তোমাকে একটু চিন্তা ভাবনা করে দেখতে হবে যে সেকেন্ড পারসন কি ছেলে আছে না মেয়ে আছে, ওটা পসেসিভ ফর্ম করবে তুমি। দেখো এখানে দুইজনই ছেলে দেখে আমি কি করেছি, ফর হিজ, এই যে এখানে হিজ দিয়েছি। যদি এইখানে একজন আরমান না হয়ে লাবিবা থাকতো তাহলে এখানে কিন্তু হার দিতাম, এটা মাথায় রাখবে। এরপরে দেখো টাইমলি অ্যাডভাইস ছিল, এটা আমি দিয়ে দিয়েছি এবং ইনভার্টেড কমা দিয়ে আটকে দেওয়ার কারণে এখানে ফুল স্টপ দিয়ে দিয়েছি। আই হোপ তোমরা প্রত্যেকে অনেক ভালো করে বিষয়টি বুঝতে পেরেছো। প্যাসেজ নারেশন অনেক অনেক সহজ, যদি একটু গুরুত্ব দিয়ে আমার এই 3টি ক্লাস তোমরা পারফেক্টলি করে থাকো তাহলে আমি যেটা মনে করি তোমাদের ইনশাল্লাহ অনেক অনেক সহজ হয়ে যাবে এই প্যাসেজ নারেশন। সো আজ থেকে আমি যেটা আশা করি তোমাদের কাছে প্যাসেজ নারেশন অনেক সহজ লাগবে। এন্ড তোমাদের যদি এখনো কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ক্লাসটিকে সাবস্ক্রাইব করবে এন্ড শেয়ার করে দিবে, এবং পরবর্তীতে তোমরা কোন ক্লাসটি চাচ্ছ অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ক্লাস।